অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী, গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ শনিবার এখন দুপুরে আপনার সাথে কথা বলছি। 2.5 দিন পার হলেও নির্বাচনের ফলাফল জানতে পারিনি। আপনি কীভাবে দেখছেন? দেখুন, এটি একই সাথে খুবই অস্বাভাবিক একটি ঘটনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, অনেক পুরনো একটি বিশ্ববিদ্যালয়, একটি প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আসলে এই ধরনের একটা ব্যাপার প্রত্যাশিত ছিল না কারো কাছেই। এবং একজন শিক্ষক ভোট গণনার দায়িত্ব পালন করতে যে মারা গিয়েছেন, অসুস্থ হয়ে মারা গেছেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা এবং আমরা তার প্রতি শোক জানাচ্ছি এবং তার আত্মার আমাকে ফেরত কামনা করছি। কারণ একজন সহকারী অধ্যাপক মানে একেবারেই তার সামনে আরো অনেক বছর তিনি আমাদের কন্ট্রিবিউট করতে পারতেন, শিক্ষায় গবেষণায় বাংলাদেশকে তিনি অবদান রাখতে পারতেন। এবং অত্যন্ত মর্মান্তিক যে তিনি আগের দিন সারাদিন কাজ করেছেন, হয়তো মধ্যরাতে বাসায় ফিরেছেন, সকালবেলা তাকে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। সেই অবস্থায় আমি যতটা শুনেছি, এটা কতটা সঠিক আমি জানি না, বাট অনেকের কাছে শুনেছি এই ন্যারেটিভটা, যে গার্ড দিয়ে তাকে আসলে ডেকে আনা হয়েছে এবং তিনি তাড়াহুড়ো করে আসতে গিয়েই তিনি যখন ঢুকছেন তখনই এই যে তার স্ট্রেস, তার শারীরিক এবং মানসিক স্ট্রেস, সাথে সাথে তিনি কোলাপস করেন। এবং আপনি দেখবেন এর সাথে আরও কয়েকটা বিষয়, তাকে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে সেখানে গিয়ে তার আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়া যায়নি। এটাও কিন্তু আরেকটি প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার মতো ফ্যাসিলিটিসটা সেখানে নাই। আমাদের ছেলেমেয়েরা সেটাকে বলে নাপা সেন্টার, অর্থাৎ যে কোনো রোগের জন্যই নাকি ছেলেমেয়েদের নাপা প্রেসক্রাইব করা হয়, এই জন্য ছেলেমেয়েদের মজা করে বলছে এটা নাপা সেন্টার। ফলে এটা আরেকটা অসঙ্গতির ব্যাপার। এরপরে আপনি দেখবেন এই নির্বাচন সংক্রান্ত কাজ, ওখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সবাই কিন্তু উপস্থিত ছিলেন। তাকে কিন্তু চাইলেই আরেকটা ভালো জায়গায় আমরা দ্রুত ট্রিটমেন্টের জন্য পাঠাতে পারতাম। পাঠানো হয়েছে কোথায়? এনাম মেডিকেল, যেটারও অব্যবস্থাপনার জন্য কিন্তু কুখ্যাতি আছে। সেখানে আমাদের ছেলেমেয়েরা মারামারি করে হাত পা ভাঙলে, ইনজুর হলে তারা গিয়ে সেখানে যায়, কিন্তু হার্ট অ্যাটাকের মতো একটা ঘটনা একজন সহকর্মী, আমরা চাইলেই তো তাকে আরও ভালো কোনো জায়গায় দ্রুত পৌঁছাতে পারতাম। অর্থাৎ একই সাথে অব্যবস্থাপনা এবং জাহাঙ্গীরনগরের যে সবই কিন্তু সেখানে লক্ষ্য। আচ্ছা, আমরা ভোটের ফলাফল গণনার দিকে আসি। এই 2 দিন পার হওয়ার পরও ফলাফল পেলাম না। পুরো বিষয়টি জনমানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং যারা নির্বাচনে প্রতিযোগী তারা উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিয়েছেন কি? দেখুন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে, যদি উপাচার্যের কথা বলেন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, নির্বাচন কমিশন আছেন, তাদেরকে আসলে অনেকটা উদ্ভ্রান্ত মনে হচ্ছে। বিশেষ করে উপাচার্যের তিনি কাজগুলো যে সঠিকভাবে হচ্ছে না, তার পরিকল্পনা যে সঠিক ছিল না, পরিকল্পনা অনুযায়ী কাজগুলো আগাচ্ছে না, সেটা কিন্তু কথায় বার্তায় খুবই পরিষ্কার। এবং আপনারা দেখবেন যে গতকালও কিন্তু ভোট গণনা স্থগিতের চেষ্টা হয়েছে। নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন এবং তিনি সুস্পষ্টভাবে ব্যক্তিগত কোনো কারণ দেখিয়ে না, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তিনি পদত্যাগ করেছেন। এটি একটা অস্বাভাবিক ঘটনা এবং তিনি পদত্যাগ করলেন কখন? নির্বাচন হয়ে যাওয়ার একদিন পরে। অর্থাৎ এটাও কিন্তু অস্বাভাবিক ঘটনা যে নির্বাচন যখন হলো, ধরুন কিছু ছাত্র সংগঠন পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা গলদ, পুরো প্রক্রিয়ার মধ্যে একটি গলদ আছে। এজন্য তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে দায় এড়াতে পারে না, এবং যে হত্যাকাণ্ড, যে মৃত্যুটা ঘটলো, এই মৃত্যুর দায় কিন্তু প্রশাসন এড়াতে পারে না। কারণ তাকে স্ট্রেসের মাঝে ফেলে আমার এই সহকর্মীর যে অকাল মৃত্যু, এরকম একটা মৃত্যু, তার জন্য তো প্রশাসন দায় এড়াতে পারে না। কেমন তাকে বাসা থেকে ডেকে আনা হয়েছে, সে অসুস্থ, সে শারীরিক মানসিকভাবে সুস্থ আছে কিনা সেটা কিন্তু বিবেচনায় আনা হয়নি, সকালবেলায় তাকে ডেকে আনা হয়েছে। ফলে এই যে নির্বাচনের যে আয়োজনটি, এই আয়োজনটি যে হলো,
এই আয়োজনের পুরো প্রক্রিয়াটাই গলদপূর্ণ ছিল। আপনি এমন ধরনের একটা নির্বাচন করবার জন্য ক্যাম্পাসে যে ধরনের পরিবেশ সৃষ্টি করার কথা, সেই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। দেখুন, 24-এর এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের যে আকাঙ্ক্ষার জায়গাটি তৈরি হয়েছিল, একটি নিরাপদ ক্যাম্পাস, একটি নিরাপদ শিক্ষার পরিবেশ এবং একটি আমাদের বিশেষ করে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ প্রকৃতি, সেই প্রাণ প্রকৃতিকে ফিরে নিয়ে আসা, এই সংক্রান্ত কোনো কাজ গত 1 বছরে বর্তমান প্রশাসন করেনি। একদিকে সরকার উদাসীন, সরকারের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে সরকারের কোনো কর্মপরিকল্পনা, কোনো নীতি আমাদের চোখে পড়েনি। ঠিক তেমনিভাবে যারা নানান প্রক্রিয়ায় এই প্রশাসনে গিয়ে বসেছেন বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য, তারা তাদের দক্ষতা বলেন, তাদের যে প্রতিজ্ঞা বলেন বা 24শে গণঅভ্যুত্থানের চেতনা বলেন, তার কোনোটি তাদের কাজের মধ্য দিয়ে ক্যাম্পাসে দেখাতে পারেননি। আবার জাকসু নির্বাচনের বিষয়ে আসি। পুরো ভোট প্রক্রিয়ার মধ্যে মানে শুধু ভোট গ্রহণ না, তার আগের প্রস্তুতি, ভোট গ্রহণ এবং ফলাফল গণনায় এই যে অসঙ্গতি, এখন এটি মানে প্রতিযোগীদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে? প্রতিযোগীদের মাঝে তো বুঝতে পারছেন যে তারা 33 বছর পর আমাদের এখানে জাকসু নির্বাচন হয়েছে। আমার পর্যবেক্ষণটা হচ্ছে যে শুরু থেকেই শিক্ষার্থীরা কিন্তু জাকসু নির্বাচনে তারা খুবই পজিটিভ ছিল। তাদের মাঝে ধরেন দলীয় মতপার্থক্য থাকবে, তাদের মাঝে কম্পিটিশন থাকবে, এটাই সৌন্দর্য। কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু দলমত নির্বিশেষ সকল শিক্ষার্থীদের মাঝেই জাকসু নিয়ে তাদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা আমি এবং প্রচার প্রভাকাণ্ডায় কোনো রকম অঘটন ঘটেনি, কোনো অঘটন ঘটেনি এবং তারা একসাথেই প্রচার করেছে এবং তাদের সাথে সুন্দর সুষ্ঠু পরিবেশ তাদের সাথে কথা হয়েছে। আপনি দেখবেন যে প্রচারণার সময় তারা অনেকেই বলেছে, অনেক প্রার্থী বলেছে যে আমি হারি বা জিতি, নির্বাচন হচ্ছে, নির্বাচনের মধ্যে দিয়ে যেই ফলাফল আসবে সেটাই আমরা মেনে নেব। কেমন? কিন্তু ওই যে আস্থার পরিবেশটা ছাত্রছাত্রীদের মাঝে যেটা ছিল, সেই আস্থার পরিবেশটা প্রশাসন নিজেই নষ্ট করেছে। প্রশাসনের কাজের নানান অসঙ্গতির মধ্যে দিয়ে আপনি দেখবেন যে ডোপ টেস্ট হয়েছে, আপনি জানেন যে শেষ মুহূর্তে সে ডোপ টেস্ট হয়েছে, কিন্তু ডোপ টেস্টের কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তাহলে আপনি এই যে এত টাকা পয়সা খরচ করে আপনি ডোপ টেস্ট করলেন এবং সেই ডোপ টেস্টের রেজাল্ট প্রকাশ করলেন না, তাহলে এটা করার উদ্দেশ্য কী? এবং এখন শুনতে পাচ্ছি অনেকেই নাকি আবার ডোপ টেস্ট হয়নি। এবং ধরুন যাদের হয়েছে, যদি কারো রিপোর্ট পজিটিভ আসে, সে যদি নির্বাচিত হয়ে যায়, তখন তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত হবে? এই যে প্রশাসনের পুরো প্রক্রিয়ার যে ব্যর্থতা, দুর্বলতা, এর পিছনে কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে না এটা তাদের যোগ্যতার অভাব, দক্ষতার অভাব? আমার কাছে মনে হচ্ছে একটা ব্ল্যান্ডিং, সব কিছুই আছে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, কারণ 33 বছর পর এখানে নির্বাচন হচ্ছে। আমরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার ছিল, তারা কীভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করছে, কী কী ত্রুটি। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়েও তো কিছু বিতর্ক আছে, কী কী কারণে বিতর্ক হলো, সেগুলো নিয়ে আমরা শিক্ষা নিতে পারতাম, কিন্তু সেদিকে আমরা মনোযোগ দেইনি। ইনএক্সপিরিয়েন্স এবং ইনকম্পিটেন্স, আমি বলবো কম্পিটেন্সের একটা ভয়াবহ রকমের ঘাটতি এখানে পরিলক্ষিত হয়েছে। আপনি দেখবেন যে এই নির্বাচন কমিশন তারা তাদের ঘোষিত তফসিলটা লঙ্ঘন করেছে। কারণ আপনি জানেন, যখন কোনো নির্বাচন তফসিল ঘোষণা, তখন প্রত্যেক কিছুর তারিখ নির্ধারিত থাকে। প্রাথমিক আপনার সদস্যপদ বিতরণ, প্রাথমিক প্রার্থিতা বাছাই করা, এরপরে আপনার সেই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা, তারপরে প্রত্যাহার করার সময় থাকে, তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়। এর আগে ভোটার তালিকা হয়েছে। তাহলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে একজন ভিপি প্রার্থীকে তারা অবৈধ ঘোষণা করলো, তার প্রার্থিতা বাতিল করে দিল। তিনি আবার কোর্টে গেলেন, কোর্ট তার প্রার্থিতা ফেরত দেওয়ার নির্দেশনা দিল। তখন তারা জাতীয় নির্বাচনে যে ধরনের মানে আলোড়ন দেখি, যে ধরনের উত্তেজনা দেখি, সেটাও এই জাকসু নির্বাচনে হলো এবং সেখানে প্রশাসনিক প্রধানত দায়ী। এক্স্যাক্টলি। এবং দেখুন, তিনি যখন ওই প্রার্থীতা ফিরে পাওয়ার নির্দেশনা পেলেন, তখন থেকে কারণ হাজির করা হয়েছে, ব্যালট পেপার ছাপা হয়েছে তাকে ছাড়াই। এটার আইনি ব্যাখ্যা কী? ফলে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে, এবং আপনি দেখবেন নির্বাচনের একদিন আগে তারা কতটা অসতর্ক এবং অসাবধান ছিল, যে আনএক্সপেক্টেড কিছু ব্যক্তির উপস্থিতি পুরো পরিবেশটাকে আপনার উত্তেজিত করে ফেলে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আপনারা মিডিয়া থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রশাসন চাইলেই তো এগুলি অ্যাভয়েড করতে পারতো। কেন আপনি প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেদিন কেন আপনি আলোচনায় বসবেন?
কোনো প্রাক্তন ছাত্র রাজনৈতিক নেতা, আপনি জানেন এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করে কেন আপনি তাদেরকে নিয়ে আপনার নির্বাচন কমিশনের অফিসে তাদের কেন আপনি অ্যাক্সেস দিবেন? মানে এই যে ভোট গণনার যে বিলম্ব, এর পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কি কোনো অপ্রত্যক্ষ ভূমিকা রেখেছে? না, এখানে একটা পার্টিকুলার বিষয় তো নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই এখনকার রেজাল্টটাও হওয়ার কথা ছিল ওএমআর পদ্ধতিতে, মেশিন রিডেবল একটা সিস্টেম তারা করেছিল। কিন্তু নির্বাচনের একদিন আগে কোনো রাজনৈতিক দল, একটি দুইটি রাজনৈতিক দল বা দুই চারজন প্রার্থী হয়তো তাদেরকে বলেছে, অভিযোগ এনেছে যে এই মেশিন দিয়ে ফলাফল রিড করা হয়, সেই মেশিনটা কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের লোকের কাছ থেকে নেওয়া হয়েছে, সুতরাং এখন আর এটার প্রতি তাদের কোনো আস্থা নেই। তাদের এই দাবির প্রেক্ষিতে অল অফ এ সাডেন তারা সিদ্ধান্ত নিল তারা ম্যানুয়ালি ভোট গণনা করবে। এখন এই ম্যানুয়ালি ভোট গণনা করতে গিয়ে কী পরিমাণ সময় লাগতে পারে, কী পরিমাণ ম্যান পাওয়ার লাগতে পারে, এই যে একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ছাড়াই তারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানে এ কারণেই অযথা বিলম্ব হয়েছে। এখন ভোট গণনা একসময় না শেষ হবে আশা করি, এবং যারাই জয়ী হোক, যে প্যানেলই জয়ী হোক, তারা কি এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারবে? আমি যতটা জানতে পেরেছি ভোট গণনা অলমোস্ট শেষের দিকে আছে, এবং সর্বশেষ আপডেট অনুযায়ী আমি দেখলাম একটু যে বোধহয় সন্ধ্যা নাগাদ কাঙ্ক্ষিত ফলাফল আসতে পারে। আপনি ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে 4-5টি প্যানেল তারা এই নির্বাচনকে বয়কট করেছে। ফলে যারা জিতে আসতেছে তাদের সাথে এই যারা নির্বাচনটা বয়কট করলো, একটা মানসিক দূরত্ব তৈরি হলোই। ফলে বয়কটের ঘোষণা দেওয়ার পরে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা তাদের দায়িত্ব পালন করবার ক্ষেত্রে ওই যে বন্ধুত্ব সুলভ যে সহযোগিতা অন্যান্য সংগঠনগুলোর কাছ থেকে পেতেন, তারা সেটা পাবেন না। একই সাথে যারা জিততে যাচ্ছে তাদেরকে যেই ধরনের মানসিক এবং শারীরিক স্ট্রেসের মাঝে রাখা হলো, তাদেরকে যেই অনিশ্চয়তার মাঝে রাখা হলো, তারাও তো খুব কাছে থেকে দেখলো এই প্রশাসনের অযোগ্যতা, অদক্ষতা এবং নৈতিক দুর্বলতা তারা দেখলো। ফলে এই প্রশাসনকে তারা কতটা আস্থায় নেবে সেটা একটা প্রশ্নের মুখোমুখি পড়ে গেছে। দ্বিতীয়ত, যারা প্রত্যাখ্যান করলো, এই নির্বাচন বয়কট করলো সুস্পষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে, কারণ ওখানে সুস্পষ্ট কিছু অভিযোগ আছে। আপনি দেখুন, শুধু ছাত্র সংগঠনগুলি সেই অভিযোগ করেনি, আগের দিন নির্বাচনের সাথে জড়িত 3 জন শিক্ষক তারাও কিন্তু সুস্পষ্ট মিডিয়ার সামনে সুস্পষ্ট কিছু প্রমাণাদি হাজির করেই কিন্তু তারা সেখান থেকে সরে দাঁড়িয়েছে। ফলে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা দুটো অঘটনই তো যথেষ্ট, সেই ধরনের তথ্য প্রমাণ কিন্তু আছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের একজন সদস্য, একজন প্রধান নির্বাচন কমিশনার, 2 জন সদস্য আর একজন সদস্য সচিব, মাত্র 4 জনের একটি বডি, সেখান থেকে একজন অনিয়ম এবং অ্যাবনর্মাল কিছু বিষয়, যতটা অস্বাভাবিক কিছু বিষয়ের কর্মতৎপরতার বিষয়ে উল্লেখ করে তিনি সরে দাঁড়িয়েছেন। ফলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে উদ্দেশ্যে ছাত্র সংসদ নির্বাচন হলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বা শিক্ষার অনুকূলে পরিবেশ তৈরি করা, সেটি কতটা করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন কী কী বাধার সম্মুখীন হতে পারে? দেখুন, আমি পুরো সার্বিক যে পরিস্থিতি, সারা দেশে যে পরিস্থিতি, আমি আমার জায়গা থেকে মনে করি গণঅভ্যুত্থানের 24শে গণঅভ্যুত্থানে আমাদের সন্তানদের তাজা রক্তের বিনিময়ে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, যে অভূতপূর্ব প্রত্যাশা তৈরি হয়েছিল এবং যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, সেগুলো ব্যাহত হয়ে গেছে সার্বিকভাবে দেশ থেকে। এটা আমার ব্যক্তিগত, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। ফলে জাহাঙ্গীরনগর তার বাইরে একমত হয়নি, এটা কিন্তু বলিনি। দর্শক একমত নাও হতে পারে, কেমন, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, যেগুলো ব্যাহত হয়ে গেছে। ফলে জাহাঙ্গীরনগর এর বাইরের তো কিছু নয়। ফলে সারা বাংলাদেশ থেকে আমাদের যে স্বপ্নটা ব্যাহত হয়ে গেছে, সেই স্বপ্ন জাহাঙ্গীরনগর থেকেও ব্যাহত হয়ে গেছে। জাহাঙ্গীরনগরে যারা আছেন প্রশাসন, ব্যাহত হওয়ার স্বপ্ন কীভাবে ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন? আনতে হবে, কারণ লড়াই তো শেষ হয়নি। একটা দীর্ঘ লড়াইয়ের পথ আমি মনে করি শুরু হয়েছে। 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দীর্ঘ লড়াইয়ের পথ শুরু হয়েছে, যেই লড়াইটি হবে বুদ্ধিবৃত্তিক লড়াই, এবং আমি নিশ্চিত সেই বুদ্ধিবৃত্তিক লড়াইটি চলবে। এবং আমি এর আগেও যে জায়গায় বলেছি,
24-এ যারা হিরো ছিলেন, এই দীর্ঘ বুদ্ধিবৃত্তিক লড়াই হয়তো তারা ভিলেনে পরিণত হতে পারেন, তারা হয়তো থাকবেনই না, অন্য কেউ হয়তো নেতৃত্বে আসবে, কিন্তু লড়াইটা চলবে, সেই বুদ্ধিবৃত্তিক লড়াইটা চলবে। রাব্বানী ভাই, আপনাকে শুভেচ্ছা চর্চা.com-এর পক্ষ থেকে, অভিনন্দন। আবারও আপনার সাথে কথা হবে হয়তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মী সবাই একযোগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করুক এবং প্রশাসন এই নির্বাচনে যে ভুল ত্রুটি, যে দুর্বলতা, সেটি থেকে শিক্ষা নিয়ে তারা সামনে এগোনোর চেষ্টা করবে, এটাই প্রত্যাশা। আপনাকেও ধন্যবাদ। এবং নির্বাচনের মধ্য দিয়ে যারা আসতেছে তাদের প্রতি কিন্তু আমার প্রত্যাশার জায়গা আছে। আমি আশা করছি তারা ক্যাম্পাসকেই, আমাদের ছাত্ররা ক্যাম্পাসকে আবারও পথ দেখাবে, সেই আশাবাদ দেখে আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা।